আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব ষষ্ঠ অধ্যায়। এটার হচ্ছে নাম আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিভাষাসমূহ। তো এখানে একটা উক্তি দিয়ে শুরু হয়েছে। উক্তিটা দেখেন যে পলিটিক্যাল কনফিউশন স্টার্টস উইথ টার্মিনোলজি কনফিউশন। এটা বলছে তারিক রমাদান। তো এখানে বলছে আমরা অনেকগুলো টার্মস নিয়ে এরকম আর কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কোনটা কী টার্মস আমরা বুঝি না, সূক্ষ্ম পার্থক্যটা কী সেটা আমরা বুঝি না। বাইরে জাহাঙ্গীর ভাইয়ের প্রচারণা হচ্ছে, বিএনপি ধানের শীষ, আপনাদের ভালো মনে হলে ভোট দেবেন দিনাজপুরবাসী। আচ্ছা, যাই হোক। তারপরে এখন এখানে কান্ট্রি অ্যান্ড স্টেট, এখন এই দুটো আর কি পার্থক্য কী। তো কান্ট্রি বলতে বলতে আসলে বোঝায় যে যেটা ভূখণ্ড আর কি, যে একটা ফিজিক্যাল ভূখণ্ড, সেটাই হচ্ছে আপনার কান্ট্রি। আর স্টেট তখনই হবে যখন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে, রাজনৈতিক দল থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, তারপর আইন কানুন থাকবে, সরকার থাকবে, এগুলো সব কিছু সমন্বয়, তখন সেটা হয়ে যাবে রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সেখানকার হচ্ছে আপনার যে যারা পরিচালনা করবে আর কি, সেই বডিটা রাখবে, তখন সেটা হয়ে যাবে রাষ্ট্র। আর যখন শুধুমাত্র ভূখণ্ড থাকবে সেটা হয়ে যাবে একটা কান্ট্রি। আচ্ছা, এখন বলছে ভূখণ্ডের গুরুত্ব। তো বিশাল ভূখণ্ড থাকলে সেখানে আপনার প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি থাকবে, আবার অনেক বেশি কলকারখানার আর কি তৈরি করা যাবে, তো বেশি বেশি চাষাবাদ করা যাবে। তো জনসংখ্যা বেশি থাকবে সেখানে, সেনাবাহিনী তাহলে তার মানে বেশি থাকবে। আর এখানে সেখানে বিভিন্ন মিলিটারিদের প্রশিক্ষণের জন্য অনেক জায়গা আর কি থাকবে, বিভিন্ন অস্ত্র পরীক্ষা করার জন্য জায়গা থাকবে। ধানের শীষের ইয়ে হচ্ছে ধানের শীষ, ধানের শীষ। তবে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উচিত আপনাদের কিন্তু, কারণ সাদাবাজদের ভোট দেওয়া দরকার নাই। আচ্ছা, তারপর এখানে পাওয়ার অ্যান্ড অথরিটি। তারপর এখানে বলছে যে তো পাওয়ার এবং অথরিটির পার্থক্য কী। পাওয়ার হচ্ছে আপনার কাউকে নিজের যে ক্ষমতা আছে সেটা প্রয়োগ করে মানে অন্যকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, এটাই হচ্ছে আপনার পাওয়ার। আর এই পাওয়ারটা যখন একটা লেজিটিমেট বডি প্র্যাকটিস করবে, অর্থাৎ একটা লিগ্যাল উপায়ে প্র্যাকটিস করা হবে, সেটাই হবে হবে আপনার অথরিটি। অর্থাৎ পুলিশ যখন কাউকে আপনার বল প্রয়োগ করে কোনো ধরেন ট্রাফিক আইন কেউ অমান্য করতেছে, তো তাকে বাধা দিল, তো এটাই হচ্ছে আপনার পাওয়ার এবং অথরিটির মধ্যে পার্থক্য। এরপর আপনারা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার কি। তো পলিটিক্যাল পাওয়ার হচ্ছে, তো পলিটিক্যাল পাওয়ার দ্বারা বোঝায় যে একটা রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন নিয়ম নীতি আইন কানুন এগুলো হচ্ছে তৈরি করার মাধ্যমে দেশের সকল মানুষকে নিয়ন্ত্রণ আর তাদেরকে পরিচালিত করার যে ক্ষমতা, এটাই হচ্ছে আপনার রাজনৈতিক ক্ষমতা বা পলিটিক্যাল পাওয়ার। মানে আইন কানুন, নিয়ম কানুন এগুলো তৈরি করে রাষ্ট্রের সকল মানুষকে এরকম আমি কন্ট্রোল করতেছি, সেই যে ক্ষমতা, এটাই হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। আর এই পলিটিক্যাল পাওয়ারের জন্য দরকার আমাদের কি দরকার, আমাদের পলিটিক্যাল পার্টি দরকার। তো সেই পার্টিটা এরকম জনমত গঠন করবে, সেখান থেকে তারপর নির্বাচনে জিতবে। তো জেতার পরে তারা কিন্তু হচ্ছে পলিটিক্স করতে পারবে বা রাজনীতি করতে পারবে। তাহলে রাজনীতির সংখ্যা কী হবে, রাজনীতির সংখ্যা হবে যে একটা রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা পোষণ করা, সেখান থেকে রাজনৈতিক দল গঠন করা, মানে মিছিল টিছিল করা, তারপর নির্বাচনে জয়লাভ করা, অর্থাৎ এই পুরা যে আর কি প্রসেসটা, সেটাই হচ্ছে আপনার পলিটিক্স। তার মানে রাজনৈতিক দল গঠন করার এরকম ইচ্ছা, বা আপনার হচ্ছে কন্ট্রোল করার ইচ্ছা করা আর কি, রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা, তারপর নির্বাচনে জেতা, এগুলো সব কিছু মিলেই হচ্ছে আপনার পলিটিক্স। তো পলিটিক্স এখন হচ্ছে, এখানে তো গেল। আচ্ছা, এখানে এখন সুন্দর কথা বলছে, এখানে কে নাম কি, হ্যারোল্ড ল্যাসওয়েল, তিনি বলছে যে পলিটিক্স ইজ দ্য প্রসেস অফ হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ। পলিটিক্স ইজ দ্য প্রসেস অফ হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ। তারপর হচ্ছে এখন গভর্নমেন্ট আর হচ্ছে গভর্নেন্স। তো গভর্নমেন্ট বলতে বোঝায় যে এই যে সংসদে যা এরকম ডিবেট করা, তারপর হচ্ছে একটা পলিসি তৈরি করা, এই যে পুরো প্রসেসটা, এটাই হচ্ছে আর কি আপনার গভর্নমেন্ট। এবং এই প্রসেসটা অনুযায়ী আপনি যখন একটা রাষ্ট্র চালাবেন, রাষ্ট্র চালাতে আপনাকে প্রতিনিধি বা আপনার হচ্ছে আমলার দরকার হবে। তো তাদের মাধ্যমে এই আপনার পলিসিগুলোকে আপনার মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা, এই প্রসেসটাকে বলা হয় শাসন আর কি। তার মানে প্রতিনিধিদের মাধ্যমে আপনার যে নিয়মকানুন, তারপর আইন আছে, এগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করাই হচ্ছে আপনার প্রশাসন বা আপনার হচ্ছে গভর্নেন্স বা শাসন আর কি। আচ্ছা, তারপর সোভারেন স্টেট আর হচ্ছে ভ্যাসাল স্টেট। ভ্যাসাল বলতে বোঝায় সামন্ত বা মুখাপেক্ষী স্টেট, যে রাষ্ট্র অন্যের মুখাপেক্ষী হয়ে চলে। তো সার্বভৌম রাষ্ট্র তো সবাই আর কি, বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র, যদি আগে একটু ভারতের কথাবার্তা অনেক শুনতো আর কি, এখন আর কি অতটা না, এখন মোটামুটি সার্বভৌম আর কি। তো
এখানে হচ্ছে দেখেন যে যে আমাদের ইয়ে আছে যেমন হচ্ছে পশ্চিম গিনি, এই আপনার কান্ট্রিটা কিন্তু মোটামুটি ফ্রান্সের অনেক কথাবার্তা শোনে এবং তাদের কথাবার্তার মধ্যেই কিন্তু তারা চলে। কারণ ফ্রান্স অনেক দিন ধরে তাদেরকে শাসন করেছে এবং সব কিছুই সিস্টেমে বা আপনার বিনিয়োগ বলেন বা ঋণ বলেন সব কিছুতেই কিন্তু ফ্রান্স তাদেরকে অনেক সাহায্য করে এবং বিনিময়ে ফ্রান্স সেখানে একটা ভালো একটা শাসন তারা আর কি আনঅফিসিয়ালি কায়েম করে রাখছে। তো এটাই হচ্ছে ভ্যাসাল স্টেটের মধ্যে পড়বে। এদিকে আপনার হচ্ছে যে মুখাপেক্ষী রাষ্ট্র আছে, যেমন হচ্ছে আপনার এই যে নাউরু আছে, নাউরু হচ্ছে অস্ট্রেলিয়ার কথা শোনে। তারপর হচ্ছে আপনার ভেনেজুয়েলা, এরা হচ্ছে রাশিয়ার কথা শোনে। এরা হচ্ছে ভেসাল বা হচ্ছে ট্রিবিউটারি বা অধীন রাষ্ট্র এদেরকে বলা হয়। আচ্ছা, এখন বিশ্বকে বিভক্তিকরণ। তো এখানে আপনার 4টা ওয়ার্ল্ডের কথা বলা আছে। প্রথমটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড, এদেরকে আবার ইয়াও বলা হয়, আপনার বিগ স্টেটও বলা হয়, বড় বড় আর কি রাষ্ট্র। তো এই বিগ স্টেট আসলে কারা? আপনার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা হচ্ছে এরকম গণতন্ত্র এবং হচ্ছে ওটাকে কী বলে যে হচ্ছে প্রতিবাদ নিয়ে চলতো, তাদেরকে এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলা হতো। কিন্তু বর্তমানে যারা অনেক উন্নত, যাদের মানে শাসন প্রক্রিয়া অনেক উন্নত, যেখানে আইনের শাসন আছে, তারপর হচ্ছে প্রতিবাদে বিশ্বাসী, তারপর প্রাতিষ্ঠানিক শক্তিমত্তা অনেক বেশি, তো সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি। যেমন হচ্ছে এখানে কিন্তু আপনার ইয়াটা মানে সামরিক শক্তি আছে কিনা এটা কিন্তু ব্যাপার না, জাস্ট এখানে আপনার যে তাদের জীবনযাত্রার মান কেমন এটা হচ্ছে এখানে মেইন। তো সেই হিসেবে আপনার সিঙ্গাপুর, কাতার এগুলো কিন্তু হচ্ছে আপনার এই যে ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে পড়বে, তো যেগুলো খুব উন্নত আর কি, ডেভেলপ কান্ট্রি যেগুলো। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড বলতে বোঝায় যারা হচ্ছে আর কি আগে, সেকেন্ড ওয়ার্ল্ড বলতে বোঝায় যারা ছিল সমাজতান্ত্রিক কান্ট্রি। তো এখন সেকেন্ড ওয়ার্ল্ড বলতে বোঝায় যারা মানে অতটা উন্নতও না, আবার হচ্ছে আপনার থার্ড ওয়ার্ল্ডের মধ্যেও পড়তেছে না, অতটা অনুন্নতও না। যেমন এর মধ্যে পড়বে ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা এগুলো পড়ে যাবে। আর থার্ড ওয়ার্ল্ড বলতে বোঝাবে এখানে হচ্ছে অত আর কি আন্ডার ডেভেলপ বোঝাবে আর কি, ডেভেলপ এখনো হয়নি, ডেভেলপিং হচ্ছে আর কি। ঠিক আছে, আস্তে আস্তে ডেভেলপিং হচ্ছে। তো দ্বিতীয় বিশ্বকে বলা হয় ডেভেলপিং, আর থার্ড ওয়ার্ল্ড বলতে বোঝায় আন্ডার ডেভেলপড আর কি। ঠিক আছে, তো এরা হচ্ছে স্মল স্টেট বলা হয় এদেরকে। আবার এরা শিক্ষা দীক্ষায় একটু পিছিয়ে আর কি, কেবল উন্নতি করা শিখতেছে এরকম আর কি। আর ফোর্থ ওয়ার্ল্ড এরা হচ্ছে মানে উন্নতি তো হচ্ছে না, বরং একটা শিক্ষার মান, স্বাস্থ্যের মান আরও খারাপ দিকে যাচ্ছে। অর্থাৎ এরা সব সময় অন্য রাষ্ট্রের মুখোমুখি, অন্য সব রাষ্ট্রের অনুদান আসবে তারপরে এ রাষ্ট্রে চলে, এগুলো এরকম হচ্ছে। আর সোমালিয়া, দক্ষিণ সুদান এরা হচ্ছে আপনার ফোর্থ ওয়ার্ল্ডের মধ্যে পড়বে। আচ্ছা, টাইপস অফ রিলেশনশিপস। তো এখানে হচ্ছে যখন দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয় তখন সেটা হচ্ছে বাইল্যাটারাল, আর 3 বা অধিক হলে এরকম ট্রাইল্যাটারাল বা হচ্ছে মাল্টিল্যাটারাল হতে পারে। যেন যদি অনেক রাষ্ট্র থাকে তখন সেটা হবে মাল্টিল্যাটারাল। আচ্ছা, রিজিওনালিজম বা আঞ্চলিকতাবাদ, এটা কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে রিজিওনালাইজেশন, একটা হচ্ছে রিজিওনালিজম। তো রিজিওনালিজম হচ্ছে আঞ্চলিকতাবাদ। তো এটা বলতে বোঝায় একটা আর কি আপনার আঞ্চলিক যে রাষ্ট্রগুলো আছে এটার মধ্যে একটা ফর্মাল প্যাক্ট, অর্থাৎ সেই প্যাক্ট অনুযায়ী তারা একে অপরকে সাহায্য করবে, বিভিন্ন সাহায্যের মাধ্যমে একটা আর কি আঞ্চলিক একটা শক্তি গড়ে তুলবে আর কি। এটা হচ্ছে আপনার রিজিওনালিজম বা আঞ্চলিকতাবাদ। আচ্ছা, তারপর এখন এখানে একটু বলছে যে আঞ্চলিকতাবাদ কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সব রাষ্ট্রই আর কি স্বয়ংসম্পূর্ণ না, সব রাষ্ট্রকে বিভিন্ন সাহায্যের জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। তো যার কারণে সব রাষ্ট্রই কিছু না কিছু সাহায্যের দরকার পড়ে। যেমন একটা আপনার হচ্ছে সন্ত্রাসী আসে, সে মনে করেন হচ্ছে ভারতে পলায় আছে। এখন ভারতের সাথে যদি আমার একটা আঞ্চলিকভাবে ভালো সম্পর্ক থাকে, তার সরকারের সহায়তায় আমি সেই সন্ত্রাসীটাকে আমার দেশে আনতে পারবো। এভাবে আর কি বিভিন্ন উদাহরণ দেওয়া আছে এখানে, যে বাণিজ্যের সুবিধা, তারপর হচ্ছে হেলথের সুবিধা, তারপরে এদিকে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট, এগুলো থাকলে আর কি আমরা পাইতে পারি আর কি। আচ্ছা, তারপর এখানে হচ্ছে বলছে উপ আঞ্চলিকতাবাদ। তো এটা হচ্ছে রিজিওনালিজম যেটা আছে এর মধ্যে আবার যখন দেখেন আমাদের যে বিমস্টেক আছে, এই বিমস্টেকের মধ্যে আবার আমার যে বিবিআইএন, যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, এগুলোর মাঝে যে আলাদা একটা জোট আছে, এটাকে বলা হচ্ছে সাব রিজিওনালিজম, অর্থাৎ একটা অঞ্চলের মধ্যে আরেকটা উপ অঞ্চল, এটা হচ্ছে উপ আঞ্চলিকতাবাদ বা সাব রিজিওনালিজম। তারপর রিজিওনালিজম। তো এখানে বলছে যে হচ্ছে দুটি ভিন্ন এরকম সংস্থার মধ্যে যখন একটা চুক্তি সম্পাদিত হয় তখন সেটা হয়ে যাবে ট্রান্স রিজিওনালিজম। যেমন আপনার যদি ইইউ এবং এদিকে সার্ক, এই দুটার মধ্যে যদি একটা সম্পর্ক হয় আর কি, কোনো একটা চুক্তি হয়, তখন সেটা হয়ে যাবে ট্রান্স রিজিওনালিজম। তারপর হচ্ছে এদিকে রিজিওনালাইজেশন, এই যে দেখেন এটা আসছে হচ্ছে রিজিওনালাইজেশন বা আঞ্চলিকীকরণ এটা ছিল হচ্ছে আপনার হচ্ছে আঞ্চলিকতাবাদ, এটা হচ্ছে আঞ্চলিকীকরণ, রিজিওনালাইজেশন, ওদিকে রিজিওনালিজম। আচ্ছা, তো এটা বলতে কি বোঝায়? ধরেন দুইটা রাষ্ট্রের বা কয়েকটা রাষ্ট্রের যখন সম্পর্ক এত ভালো হয়ে গেছে, এদের মধ্যে বাণিজ্য হচ্ছে অবাধে, তারপর একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সংস্কৃতি নিয়ে নিচ্ছে, সবার মধ্যে একটা সাংস্কৃতিক বিনিময় হচ্ছে, তারপর আপনার যোগাযোগ হচ্ছে, যাতায়াত হচ্ছে, তো তখন এটাকে বলা হয় হচ্ছে রিজিওনালাইজেশন, আঞ্চলিকীকরণ।
যেমন দেখেন যে আমাদের হচ্ছে আমেরিকার সংস্কৃতি এখানে আসতেছে, তারপরে কোরিয়ার সংস্কৃতি এখানে আসতেছে, এটাই হচ্ছে আপনার রিজিওনালাইজেশন। অর্থাৎ এখানে কিন্তু কোনো ফর্মাল কোনো প্যাক্ট হচ্ছে না, চুক্তি হচ্ছে না, যেটা আপনার রিজিওনা রিজিওনালাইজেশনে রিজিওনালিজমে হচ্ছিল, কিন্তু এখানে কোনো হচ্ছে অফিসিয়াল প্যাক্ট হচ্ছে না, সব স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে আর কি। এটাই হচ্ছে একটা সূক্ষ্ম পার্থক্য রিজিওনালিজম এবং রিজিওনালাইজেশনের মাধ্যমে। রিজিওনালিজম হচ্ছে অফিসিয়াল প্যাক্ট থাকবে, আর রিজিওনালাইজেশনে কোনো আপনার হচ্ছে রিজিওনালিজমে কি বললাম, আর যেটা হচ্ছে রিজিওনালিজম এখানে অফিসিয়াল প্যাক্ট থাকবে, আর যেটা রিজিওনালাইজেশন এখানে অফিসিয়াল প্যাক্ট থাকবে না। এরপর হচ্ছে আসছে আপনার ফাংশনালিজম। তো এটার হচ্ছে মেইন থিমটা কি, যে হচ্ছে সব কিছুই মানে একটা অন্যের সাপোর্টে তৈরি হয়। যেমন আমাদের সমাজ যে আছে, এখানে বিভিন্ন আপনার হচ্ছে পরিবার আছে, তারপর হচ্ছে আপনার মূল্যবোধ আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, আইন আছে, সব কিছুর মিলেই কিন্তু আপনার হচ্ছে ফাংশনালিজম হয়। তো এভাবেই আর কি আপনার হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা আর কি, এই সিস্টেমে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। তো দুটো রাষ্ট্রই একে অন্যের সহযোগিতা করে ভালোভাবে চলতে পারবে আর কি, অর্থাৎ ফাংশন করতে পারবে। তো এটাই হচ্ছে এখানে ফাংশনালিজমের মেইন কথা। সব রাষ্ট্রই কিছু না কিছু আপনার উৎপাদন বাড়তি করে বা কিছু কিছু আপনার হচ্ছে আমদানি করতে হয়, এই যে মিলেমিশে থাকবে, এর ফলে সবাই ফাংশন করতে পারবে, এটাই হচ্ছে আপনার মেইন কথা এখানকার। এখন দেখেন যে হচ্ছে আপনার উত্তর আধুনিকতাবাদ। তো আপনার হচ্ছে এটা যে যে আপনার আমাদের যে ছিল হচ্ছে আধুনিকতাবাদ, এখানে হচ্ছে আপনার মার্কেট বেসড ইকোনমি আছে, তারপর সেকুলারাইজেশন আছে, রেশনালিটি আছে, সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে, টেকনো বেস, তারপর ইন্ডাস্ট্রি বেস, তারপর হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, ইন্ডিভিজুয়ালিজম, এগুলো অনেক কিছু আছে, অনেক কিছু ভালো দিক আছে এখানে। আপনার যুক্তি, তারপর সায়েন্স, বৈজ্ঞানিক আবিষ্কার, মানবকেন্দ্রিক চিন্তা, এগুলোকে আর কি বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আর এই যে পোস্ট মডার্ন যে আর কি সোসাইটি আছে, এই সমাজে যারা আর কি বিশ্বাস করে, তারা এই ধারণাকে চ্যালেঞ্জ করে আর কি, যে হচ্ছে আপনার ঠিক আছে এটা অনেক উন্নতি করছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, যে আপনার এখানে উন্নতি করছে ঠিকই, শিল্পায়ন করছে, কিন্তু পরিবেশ দূষণকে রোধ করতে পারেনি। আবার জিডিপি বাড়াইছে, কিন্তু আয় বৈষম্য আর কি কমাতে পারেনি। তারপর হচ্ছে সুখ দিতে পারেনি, কিন্তু দিতে পারছে কি স্বতন্ত্রতা। তারপর জীবনে হতাশা আরও বাড়ছে, তারপর হচ্ছে এরকম ন্যায্য মজুরি দিতে পারেনি। তো এই সব চিন্তা করে আর কি পোস্ট মডার্ন সোসাইটি, এটা আপনার যে আপনার মডার্ন সোসাইটি এটাকে আর কি চ্যালেঞ্জ করে আর কি। আর এখানে বলছে যে আপনার যুক্তি সার্বজনীন নয়, যুক্তিরও কিছু ফেলাসি আছে। তো এখানকার দেখেন এটা নিয়ে কিন্তু একটা আবার প্যারাডক্সের মতো আমরা দেখছি, যে হচ্ছে যুক্তি সার্বজনীন নয়। তো তারা এই কথাটাকে বললো কিসের মাধ্যমে, প্রমাণ করার চেষ্টা করলো যে হচ্ছে যুক্তির মাধ্যমে, কিন্তু আপনাকে এটা 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 হচ্ছে সে প্রমাণ করার চেষ্টা করলো যে যুক্তি সার্বজনীন নয়। তার মানে আমি তো কথাটা যুক্তির মাধ্যমে প্রমাণ করলাম, তাহলে আমি কিভাবে আগে বললাম যে হচ্ছে যুক্তি সার্বজনীন নয়? তো এটার অ্যান্সার হচ্ছে যে যুক্তি কিন্তু আপনার পরিবেশ ভেদে বা পাত্র ভেদে আপনার হচ্ছে চেঞ্জ হতে পারে। ধরেন আপনি একটা মন্তব্য করলেন যে হচ্ছে আপনার হচ্ছে পৃথিবীতে অভিকর্ষণ ত্বরণ এত, তো এটা যে সব ক্ষেত্রে এটা আপনার ওই যুক্তিতে হবে কিন্তু এমন না, কারণ চাঁদে গেলে তখন কিন্তু অভিকর্ষণ ত্বরণ ওটা থাকবে না, তখন মানুষ কিন্তু খুব দ্রুতই অনেক উপরে উঠতে পারবে, আবার হচ্ছে আপনার সেখানকে আর কি অতটা দ্রুত পড়বে না আর কি, একটু আস্তে ধীরে ধীরে সে মানে মাটিতে পড়বে আর কি। তো এই যে একটা যুক্তি নির্দিষ্ট একটা পরিবেশে শুধুমাত্র খাপ খেতে পারে, ওই পরিবেশের জন্য তখন ওটা সার্বজনীন হবে, কিন্তু সব পরিবেশ ভেদে এটা তখন সার্বজনীন হবে না। তো এই যে এখানে বলা হলো যে যুক্তি সার্বজনীন নয়, অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র যুক্তি আর কি সার্বজনীন নয় কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা আবার মানা যাবে না আর কি। তার মানে এই উক্তিটা ঠিকই আছে, যুক্তি সার্বজনীন নয়, এটা হচ্ছে ঠিক আছে উক্তিটা আর কি, এটা যে ফেলাসি নয় আর কি। ধন্যবাদ।